রামধনু হরর চ্যানেলে আপনারা শুনছেন আজ বিশিষ্ট সাহিত্যিক ও উপন্যাসিকের গল্প। হরর চ্যানেলে আজ প্রায় বিগত 2.5 বছর ধরে আপনারই প্রিয় বন্ধু পরিবেশন করে শোনাচ্ছে নানা রকম সাহিত্যিক ও লেখকদের ভূতের গল্প ও কিছু বাস্তব চাক্ষুষ ঘটনা, যা মানুষের সঙ্গে মানুষের জীবনে ঘটে গেছিল। সেই ঘটনা শুনছেন আপনারই বন্ধুর কণ্ঠে। আর শুনবেন বিশিষ্ট সাহিত্যিক ও ঔপন্যাসিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া। শুনতে থাকুন আপনারই বন্ধুর কণ্ঠে। ঠিক 2 বছর আগেকার কথা বলছি। এখন অল্প অল্প যেন মনে পড়ে যাচ্ছে। বয়স হচ্ছে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুড়া থেকে রাস্তা চলে গেল সিঁদুররানীর দিকে। সেই পথ অনুসরণ করে রাস্তা ধরে চলতে লাগলাম। এতদিন রাঁধুনি বামুনের চাকরিটা করছিলাম। আজ বহু বছর পর সেই চাকরিটা চলে গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই, অবিচার চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সূর্যে বেজের ডাঙ্গা পার হতে বেলা দুপুর বয়ে গেল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। বড্ড খিদেও পেয়েছে আজ। শরীরটা আজ যেন এগোতেই চাইছে না। জোয়ান বয়সে এই রাস্তা দিয়ে কত হেঁটে গেছি পায়ে হাত দিয়ে, তাই আজ যেন বড্ড বেশি ক্লান্ত বোধ করছি। কেন জানি না। হাতে সামান্য কিছু পয়সা থাকলেও এখানে খাবারের দোকানে এই পর্যন্ত এই পাড়াগাঁয়ের মধ্যে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর দেখে স্নান করতে ইচ্ছা করলো। আমি পুকুরে স্নান করতে খুব ভালোবাসি। পুকুরের ঘাটে, ভাঙা ঘাটে কাপড় চোপড়টা খুলে নামিয়ে রাখলাম। নেমে আস্তে আস্তে জলে নেমে পড়লাম। শ্যাওলা পানাগুলো হাত দিয়ে সরাতে সরাতে খানিকটা বুক জলে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছে ডালে ভিজে কাপড়গুলো রোদে দিলাম। শরীরটা বড্ড ঠান্ডা হলো বটে, কিন্তু পেটের জ্বালা বড্ড যেন আজ খিদেটা পেয়েছে। সহ্য করতে পারছি না, বয়স হচ্ছে তো। এ সময় কোনো বনের ফলও চোখে পড়ল না। আশেপাশে যেখানে তাকায় শুধু ধুধু ধুধু মাঠ। হঠাৎ দূরে একজন বুড়োকে ওই পুকুর পাড়টায় দিকে আসতে দেখলাম। আমাকে দেখে বললে, বাড়ি কোথায় হে? আমি বললাম, আজ্ঞে, আমি বড্ড গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁড়িয়ে বেড়াচ্ছি। আপাতত বড্ড খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি আমাকে একটু সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, বসো, আগে নিয়ে নি, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে বলল, চলো হে আমার সাথে। আমি হেঁটে চললাম। জঙ্গলে ঘেরা সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটা পুরনো বাড়িতে এসে সামনে দাঁড়ালাম।
আমার নাম নিবারণ চক্রবর্তী। আমি এই বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলের ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ির দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছও আছে। 12 ভূতে খায়, বুঝলে, 12 ভূতে খায়। তুমি বললাম থাকতে পারি। কি কাজ করতে এখানে? আগে কাজ রাঁধুনির কাজ। যে কয়দিন এখানে আছি সেই কয়দিন এখানে রাঁধো, বুঝলে, দুজনে খাই। বেশ, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো এখন। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলে, এখন একটু রেস্ট নাও, বিকেলে কথা হবে। ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই, রোদ পড়ে গেছে, সূর্য অস্ত যায় যায়। গাছপালার উঁচু ডালে রাঙা আকাশের চাঁদের খটাটা অস্ত্র যাচ্ছে আস্তে আস্তে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে দেখলাম। যেদিকে চাই সেই দিকে পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। চা করতে জানো? একটু চা করো আর চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে, বুঝলে। সন্ধ্যার পর বললে, ভাত ছড়িয়ে দাও, সরু আতপ চাল আছে, গাওয়া ঘি আছে, আলু ভাত, আর ভাতে খাও। বেশ, যে আজ্ঞা। তোমার জন্য ঝিঙে একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো ওই বেলায়। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়। হ্যাঁ, তাই বলছিলাম। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15খানা ঘর। এছাড়া টানা বারান্দা 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরে সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়ে 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকে ও মুড়োর মাথায় দিয়ে আমায় উঠোনে নামতে হবে। তারপর ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনই বীজ পড়ে যে গাছ হয়, তাই হয় ঝিঙে। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কেউ যেন, মেয়ে ছেলে, আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম। তারপর পেছন পেছনে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আর একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আজ্ঞে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে গেছে। আর একজন কে তুলছিল? নিবারণ বিস্ময় সুরে বললে, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকটায়। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তী মুখ কেমন হয়ে গেল। বললে, কোথায় বউ? চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি
কিছুই নেই। নিবারণ বললে, কই বউ? ওই তো ওইখানে ছিল, ওই ঝোপটার আছে। ওহ, যত সব। চলো চলো, দিন দুপুরে বউ দেখলে তুমি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়াগাঁয়ের বউ দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ নয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে বলুন তো? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না কি তাতে দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনে। বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকেও পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বাবু? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে। কেন? তাই বলছিলাম। তোমার বয়স কত এখন? আমার বয়স? হুজুর, আমার বয়স এখন এই অনেক কম বয়স থেকেই এই কাজটা করছি তো, এখন এই 6-3 হয়েছে। আমার এই 63-তে পড়েছি। যা বলি কান পেতে শোনো। আজ্ঞে নিশ্চয়। রাতে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট 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 শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গুছাচ্ছে। কিন্তু এত রাত্রিতে? বাবা, ব্যতিগ্রস্ত মানুষ। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? হ্যাঁ, অনেক রাত। ও হ্যাঁ, না হো, ঠিক আছে ঠিক আছে, আমাকে বলতেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, নিজের ঘরে লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম আছে, কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতা আর খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলে 1.5 বিঘের ওপর হবে। লোকের অভাব, জঙ্গল পড়ে আছে, খাটার লোক নেই। তরকারি উৎপন্ন করে খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করে থাকো। ভাবনা নেই। আর একটা কথা। কি কর্তাবাবু? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোক ভাঙছি দেবে, কারো কথা শোনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে। 2টো ঘর খোলা রইল তোমার জন্য। বুড়ো চলে গেল। সব কিছু হিসেবপত্র বুঝিয়ে দিয়ে আমি একা রইলাম বুড়ো চলে যাবার রাস্তার দিকে তাকিয়ে। আমাকে যেন আকাশে তুলে দিয়ে চলে গেল। আর এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় 8 মণ টাক সরু আতর চালও রেখে গেছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ। আমি অবাক হয়ে রইলাম। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কেউ কোনো লোকালয় নেই। জঙ্গল ভেঙে সরু পথ। আর 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে বললে, বাড়ি কোথায় হে?
এইখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি, ও বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো আর গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তো অন্য লোক তো দূরের কথা। ও বাড়ির ছেলে বউরা কসমিন কালে এ বাড়িতে আসে না। কেন? তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশের লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেলে গড়িয়ে গিয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা যেমন ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। কিছু না, লোকটা আবার মন খারাপ করার জন্যই দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার বেশ মনে ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানোর কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার কারণ কি ছিল বাবু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাবার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলায় ঝিঙে চুরি করেছিল। অনেকদিন এমন আরামে থাকেনি অনেক লোকেরা। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচে বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগছিলাম। এত বড় বাড়ি, আমি মালিক, কারো কিছু বলার নেই, আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলা নালীর মুখ থেকে পড়তে লাগলো জল, যেন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে যেমন, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে। সামনে মোটা ধারায়, ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাবার তো কোনো উপায় আমার নেই। এই জল তাহলে কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিল ওপরে বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবেই বা কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম নেমে এলো। অনেক রাত্রে হঠাৎ চমকে উঠলাম, ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে যেন, বেশ সুবাসে ফুলের গন্ধ। কি ফুল? ঘুমের ঘড়ি ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। ধড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হয়নি তো? না, ভুল আবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে 2-3টে বাদুর পাশ থেকে উড়ে চলে গেল। দুটো জিনিস আমার চোখে স্পষ্ট হলো। প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘনভাবে এগিয়ে আসছে ওই গন্ধটি। ওই বউটি যেন এবার সুবাস ছড়িয়ে চলে গেল। এই কতক্ষণ? না, এ কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথা আসছে না। কেমন এরকম যেন লালচে, এরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ওহ, কে একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই কি ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস? কিন্তু কোনো দিকে নেই তো। সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে পড়ল। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম।
বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মতো। একটা অসুবিধা, এখানে থাকবার বড় নির্জন থাকতে হয়। কাছাকাছি যদি একবার করে লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এটা হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাতটা হাঁড়িটা নামিয়ে রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেকগুলো লোকের সমাগম মনে হলো। কারা যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল খিলখিল করে হাসির শব্দ, খলখল করে হাসির শব্দ, আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে। গিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখলাম কিছুই নেই। নিচের জানলা যেমন বন্ধ। ওপরে ঘরে দৌড়তে দৌড়তে সিঁড়ি দিয়ে উঠে ওপরে গেলাম। গিয়ে দেখলাম বাইরে দিয়ে দরজায় তালা বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তো তালা যেমন ঝুলছিল সেই রকমই ঝুলছে। আমার মনের মধ্যে এসব জিনিস ওলট পালট খেতে লাগলো। আমার ভয় কোনোদিন হয়নি, কেননা দিনমান, চারদিকে সূর্যের আলো আজ। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কারও থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের হাঁড়ি ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা, মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কোনোদিন ভাবিনি, কল্পনাও করে উঠতে পারিনি। তা কাল এখানে আসার পর বুঝছি আমার মতো গরিব মানুষের আর গরিব ব্রাহ্মণের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। সূচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছনায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যে আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে যা হয়, লোকের জনে গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু নয়। কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমোই, কাজকর্ম কিছু নেই। কেমন এই রকমে একরকম কুর্মি ধরে বসলো শরীরের ওপর। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি নে, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে গিয়ে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর তো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়োল সব মজুদ আছে ঘরের এক কোণে।
ঘরের এক কোণে এক হাত কড়া ইস্তা। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে সেগুলোকে লক্ষ্য করলাম। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলা ঘরগুলোর মধ্যে এক মহাকলরাও উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 হবে, একই সঙ্গে হইই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটা তো খোলেনি। দোতলায় যেমন আছে ঠিক তেমনি আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট বিকট চিৎকার করে ওঠে কেন ঘরের ভেতরে ঘরগুলো থেকে? এবার তো ভুল হবার কোনো কারণ নেই, কোনো কথা নেই। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারদিক নিঃশব্দ, কোন দিকে কোনো শব্দও নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাতে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রাটা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছনার চারপাশে অনেক লোক জড় হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্য বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম, একই লোক, যেন 50টি হয়েছে। এইরকম মনে হয় প্রথমটা। বউ আরশিতে যেন একই মুখ দেখছি। কে যেন বলে উঠল আমাদের মধ্যে, আজ কে যেন এসেছে? একজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে। অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো, আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নেত্য। শুনেই এসেছিলাম, এতদিন এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে কতবার যে সেই শব্দ এলো আর গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হুল্লা। আমার বিছনার বা আমার কোনো অংশ তার স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্য। আমি জনশূন্য হয়ে পড়লাম। আমার জ্ঞান হারিয়ে গেল। যখন জ্ঞান হলো, তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছনায় পড়েছে সেই ফুলের অতি মৃদু সুবাস, ঘরে ঠান্ডা বাতাস। আমি আজ অচেতন অবস্থায় জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছগুলোর দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছনা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলেও শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সেই ভূতের নাচ কে দেখেছিলে? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে বললে, কি রকম আছো? বলি, কিছু দেখছো নাকি? না। শুনছো কিছু? না। তুমি দেখছি সাধুলো, টুকটাক জানো নাকি গো? ভূতের মন্তর। তেল দাও, চলে যাই। ওসব বাজে কথা ছাড়ো। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখনি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না,
কোনোদিন পাইনি। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতেও। ওখানে প্রায় এমন হতো শেষে বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকে এইরকম হয়েছে এই শেষ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়। তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে, আমার শুনতেও ভালো লাগলো না। শোনো, তাড়াতাড়ি করে মালগুলো দিয়ে দাও তো, যেগুলো বললাম। তাড়াতাড়ি করে উনি মালগুলো দিয়ে দেওয়ার পর, দেখুন এগুলো আমার শুনতে ভালো লাগে না। না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকা, ছেড়ে যেতে চায় না মনটা। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানা মারাইনি গো। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষে। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো না, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছুই যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নিত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা যায়নি বাড়ি ছেড়েও কোথাও। কেমন লাগলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, স্বনামধন্য ব্যক্তি, তারই সৃষ্টি মায়া। যদি ভালো লাগে একটি লাইক অতি অবশ্যই দেবেন। আপনারা আমার যে পরিবারের সব বন্ধুরা যারা যেখান থেকেই দেখছেন, যারা হয়তো আমার গল্প শোনেন, ঘটনা শোনেন, সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার বলার মধ্যে কোথাও ভুল হলে কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিন আপনাদের জন্য আবার আমাকে ফিরে আসতে হবে, আবার কারো না কারো গল্প নিয়ে। ভালো থাকবেন।